2 বছর ছিল। আপনারা দেখেন এই বাচ্চাটার বয়স ছিল 2 বছর আর এর বয়স ছিল 4 বছর। তার আজকে বাবা নাই, তাহলে তার পরিবার পাশে কে দাঁড়াবে? তাই এদেরকে আমরা চাচ্ছি যে এই পরিবারগুলো বেঁচে থাকুক। আমার যতটুকু সম্ভব এই পরিবারগুলোকে আর্থিক, আমার ব্যক্তিগত থেকে আমি চাচ্ছি যে কিছু হলেও অন্তপক্ষে তারা দাঁড়াতে পারে। সবাই দোয়া করবেন। তবে তো আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আমার এই ছোট ছোট নাতি এগুলি মনে করেন ঠিক মতো লেখাপড়ার খরচা দিতে পারি না, নিজে ওষুধ কিনা খাইতে পারি না, ঠিক মতো চলাফেরা করতে পারি না, অনেক কষ্ট হইতেছে। এই নাতিরা পড়ালেখা পরীক্ষা দিলে ফিস দিতে পারে না, মাস্টারের বেতন দিতে পারে না, বাপের জন্য কান্দে। মানুষের বাপেরা এটাই না খায় ওইটাই না খায়, আমার আব্বু থাকলাম গাই না দিত। নাতিরা তো এগুলি আর বুঝে না যে দাদি দিব পেট থেকে, দাদিও তো বয়স্ক হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার এটুকু আবেদন যে আমি নাতিগুলির কোনো একটা ব্যবস্থা করে দেব। বাবার ছবি, বাবার কি হয়েছিল, কত বছর আগে বাবাকে হারাই? আমি যখন 7 মাস তখন আমার বাবা গুম হয়ে যায়। বিএমপি করতো, আওয়ামী লীগের তারা গুম করে ফেলছে। মানে 7 মাসের সময় বিএমপি করার জন্য? জি। পরে এটা আর কি কোনো বিচার পেয়েছে এই পর্যন্ত? না, এখনো আমরা কোনো বিচার পাইনি। হ্যাঁ, এখনো কোনো বিচার পাইনি। সবাই অনেক খোঁজাখুঁজি করছে, বাদ পাইনি আমরা কেউ। বাবাকে তো অনেক মিস করি, কিন্তু যখন বাবা হারাইছিল তখন আমি ছিলাম, আমার মার পেটে ছিলাম, বাবাকে দেখতেও পারিনি। দেখতে পাবেন, কষ্ট হয় বাবার জন্য। বিএমপি করার জন্য কি তোমার বাবাকে হারাতে হলো? হ্যাঁ, বলো। বিএমপি করার জন্য বাবাকে হারাইতে হয়েছে। আমরা কোনো বিচার পাইতেছি না, বিচার পাও না? আমরা কোনো সহযোগিতাও পাচ্ছি না। তোমাদের চাওয়া কি এখন? আমাদের আমরা সুষ্ঠু একটা বিচার চাই অথবা সহযোগিতা চাই। 11 বছর। 11 বছর দেখতে ইচ্ছা করে নাকি? তা তো অবশ্যই। আব্বুর জন্য কষ্ট হয়? হ্যাঁ হয়। হ্যাঁ হয়। আব্বুকে দেখতে ইচ্ছা করে? হ্যাঁ দেখতে ইচ্ছে করে। আব্বুর কথা কি মনে আছে? কত আমার মনে নাই। ও ছোট ছিল, ও হচ্ছে সব মানে আম্মু যে গল্পগুলো বলে, আমি হচ্ছে একটু বড়, ও আমার ছোট। ও মানে সকালবেলা উঠে মানে বাবার বুকের উপর গিয়ে শুয়ে থাকতো, তারপরে আরো এরকমটা ছিল। আসলে এই যে বাবাকে যে হারালেন, আসলে বাবা থাকলে আপনাদের জন্য কি করতো, আর এখন নাই, আসলে বাবার কষ্টটা কিভাবে আসলে করেন একটু বলুন। এখন এটা কি করার আছে, দোয়া করা ছাড়া তো কিছু করার নেই। বাবা কি বেঁচে আছে মনে হচ্ছে? 2012 সালে। 12 সালে আসলে কিভাবে হারালেন? হারাই তো নাই, ওর তো গুম হয়ে গেছে। গুম হয়ে গেছে? হ্যাঁ, বাসার থেকে বাইর হয়েছে, আধা ঘন্টার মধ্যে মোবাইল বন্ধ। তারপরে ওইখানে লোকমাকড়দের শুনতে পেলাম যে একটা সাদা গাড়িতে আর উঠায় নেওয়া হয়েছে। সাদা গায়ে তুলে নিয়েছে? হ্যাঁ। ও কি করতো এমনিতে? ও এমনি ওই যে জুটের ব্যবসা করতো আর একটু বিএমপির সাথে যুক্ত ছিল। জোটের ব্যবসা আর বিএনপির সাথে জড়িত ছিল? হ্যাঁ। এই জন্যই কি তার প্রাণ হারাতে হলো নাকি? এটাই তো হবে আর কি। আমাদের বাজেট অধিবেশন চলতেছে। বাজেট অধিবেশনে মুক্তিযোদ্ধা আপনার বাজেট অধিবেশনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জন্য বা জুলাই আহত বা জুলাই নিহতের জন্য বাজেট পেশ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের যে শত শত পরিবার যেগুলোকে আপনার গুম করে ফেলছিল, মেরে ফেলছিল, যারা এখনও ফেরত আসে নাই, তাদের বিষয়ে কোনো মন্ত্রণালয়ে কোনো আপনার বাজেট পাস হয় নাই। আজকে এর আগেও আমরা কয়েকজন মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করছি। আজকেও মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাথে আমাদের দীর্ঘ সময়ে আমরা একটা প্রতিনিধি মিটিং করছি। আমাদের এখানেও আজকে আমরা একটা নিরাশ এবং হতাশের জায়গা থেকে বলতে হয়, এই পরিবারগুলোর যে তাদের যে পড়াশোনা করা, এই পরিবারগুলো কেউ রোগে ক্লান্ত, কেউ যে আপনার অসুখ বিসুখে কষ্ট করতেছে, তাদের পড়াশোনার খরচ, তাদের যে চিকিৎসার খরচ, এই দায়িত্বগুলো আমার মনে হয় এই দেশবাসী আজকে বাংলার 18 কোটি মানুষ, আমার মনে হয় বাংলাদেশ যে আয়নাগর ছিল, বাংলাদেশে এতগুলো মানুষ
মারা গেছে, আয়নাগর ছিল, ভিকটিম ছিল, গুম হয়েছিল, এই গুম শব্দটা আমার মনে হয় ডিকশনারি থেকে চলে যাচ্ছে। আজকে আমরা খুব হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস এবং সান্ত্বনার বাণী দেয়, যে আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখে, কিন্তু আসলে আমরা এই সান্ত্বনার বাণী আর শুনতে চাই না। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের এই বাংলাদেশে গুমের যে পরিবারগুলো, এদের প্রতি আপনি একটু সহানুভূতি হন। কারণ আপনার এই পরিবারগুলো আজকে কখনো এই যে তাদের আপনার পরিবারে ঈদগুলো, কোরবানগুলো কোনো দলীয়ভাবে, সরকারিভাবে আমাদের যে লিস্টগুলো আছে অনেকগুলো, তারা কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পায় নাই, আর্থিক অনুদান পায় নাই, যা অত্যন্ত কষ্ট ও বেদনাদায়ক। আজকে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনি এখনও প্রশাসনে আমরা যারা মামলা করছিলাম, সিআইডি বলেন, ডিবি বলেন, তারপরে আপনার ডিবিতে অনেকগুলো, পিবিআইতে অনেকগুলো মামলা আছে, এই মামলাগুলোতে আসামিরা কোনো গ্রেপ্তার হচ্ছে না। এই গুমের যদি আইন না করা হয়, ভালোভাবে যদি প্রজ্ঞাপন হিসাবে আইনের যদি না করা হয়, এই গুমের পরিবার ব্যক্তিদেরকে রাস্তায় ঘাটে যেখানে সেখানে মানুষ শিয়াল কুকুরের মতো করে মারবে। এবং আমরা একটা নিরাপত্তাহীনতায়, আমরা আগে যে নিরাপত্তায় যে অবস্থায় ছিলাম তার থেকে এখন বর্তমানে আমরা বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কারণ যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে কোনো আইন গেজেট পাস না হবে, ততক্ষণ পর্যন্ত এই পরিবারগুলোর নিরাপত্তা দায় দায়িত্ব কে নেবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমাদের প্রশ্ন, আমরা কোথায় যাব? আজকে আমাদের অনেক মেয়েরা, অনেক বাচ্চারা, বোনেরা বিধবা, এবং তাদের এই সন্তানেরা স্কুলে তারা চাকরির জন্য ইন্টারভিউ দিছে, রিটেনে টিকে তারা কিন্তু তাদের বাইবাতে চাকরি হয় নাই। যে আগে 17 বছরে দেখছেন যে তারা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিল, চাকরি হয় নাই, সে এখনও সেই অবস্থা। আমরা আমাদের এই জায়গাগুলো আজকে আমরা কোথায় বলবো? আমরা এই পর্যন্ত 7-8টা মন্ত্রী মহোদয়ের সাথে এই আমাদের বিষয়গুলো নিয়ে মিটিং করছি। এখন আমরা এই আইন যদি বাস্তবায়ন যদি না হয়, তাহলে এই পরিবারগুলোকে কি পরিস্থিতি হবে? প্রশাসন দিকে তারা যেভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করবে, এইভাবে যে পলিটিক্যাল যে দলগুলো 17 বছর ক্ষমতায় ছিল, তাদের একটা অংশ আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করবে, এইভাবে আমাদের উপরে জুলুম অত্যাচারগুলো চলবে। তা আমরা আমাদের এই যে আয়নাঘরের যে স্পষ্ট যে জায়গাগুলো, এগুলো কি আমার মনে হয় এখন এই মানুষের জায়গা থেকে, অন্তর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা আমাদের পরিবারগুলোর নিরাপত্তা চাই, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমাদের এখনও এই যে ডিবিতে সেদিন একটা মামলার বিষয়ে আমরা গিয়েছিলাম, সেই মামলার আয়ু এবং মামলার যে ডিসি যে দায়িত্বে আছে, তারা তাদের যে ন্যায় বিচার থেকে যাই আমাদের উপর তারা এমন করতে, বারবার তাদেরকে বলছে যে আমাদের উপর আপনারা ইনজাস্টিস করেন না। তারা কিন্তু তাদের এই কাজগুলো যেভাবে করতেছে, আমরা এখনও ন্যায় বিচার থেকেও বঞ্চিত হচ্ছি। এবং আমি আজকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের বর্তমানে যে ডিএমপি কমিশনার, উনি একজন বিশাল বড় মনের মানুষ। ওনার সাথে আমরা 4-5 দিন আগে মিটিং করছিলাম। উনি যে আন্তরিকতা দেখাইছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই এই ডিএমপি কমিশনের মতো এই ধরনের ব্যক্তিদের মতো যদি আজকে বিভিন্ন জায়গায় দায়িত্বে লোকগুলো যদি আসে, তাহলে আমরা অন্তপক্ষে আমরা মানসিকভাবে একটু স্বস্তি পাবো। এবং আজকে এই যে পরিবারগুলোর যে আমরা যে আজকে একটা প্রতিনিধি আসলাম, দেখা করে গেলাম, কিন্তু আজকে আমাদের হতাশা হয়ে, নিরাশ হয়ে, আমাদের ভ্রাক্রান্ত, মানে আমাদের কষ্টের জায়গা থেকে বলতে চাই, আমাদের এর শেষ পরিণতি কী হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মাননীয় মন্ত্রী আহমদ আজম সাহেবের সাথে দীর্ঘ সময় আমরা, মুক্তিযুদ্ধ মন্ত্রী, ওনার সাথে প্রায় 1 ঘন্টার উপর আমরা মিটিং করছি। আমাদের চাওয়া ছিল যে আমাদের যেখানে যারা অসুস্থ আছে, যারা গরিব আছে, যারা চিকিৎসার জন্য কষ্টে আছে, যারা অর্থের জন্য কষ্টে আছে, চাকরির জন্য, মানে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে মন্ত্রী মহোদয় একটাই জায়গা বললো, এই সমস্ত জায়গাগুলো মাননীয় প্রধানমন্ত্রী জায়গাগুলো ঠিক করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এইগুলোর ব্যাপারে উনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো আমরা কিছু এখানে আমরা পাবো। এর বাইরে আমার মনে হয় না যে আমরা শুধু সবার কাছে শুধু সান্ত্বনা, এই সান্ত্বনার বাণী আমরা শুনতে চাই না, আমরা বাস্তবায়ন চাই। আমরা আজকে বিভিন্ন মন্ত্রণালয়কে বলবো, এখানে আমরা অনেক শিক্ষিত লোক আছে, আপনারা মনে করবেন না যে গুম হয়েছে, হ্যাঁ একটা গুম হওয়া মানে একটা পরিবারকে ধ্বংস করে ফেলছে। তার একটা ব্যক্তিকে গুম করা মানে একটা পরিবার ধ্বংস হচ্ছে। এই বর্তমানে 1000-1200 যে পরিবারগুলো আছে, এই পরিবারকে বলবো আপনারা বিভিন্ন মন্ত্রণালয় যারা আছেন, আমাদের এই
যারা শিক্ষিত ছেলে আছে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ করে দেন, আর নাহলে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন। আমরা যে কোনো মন্ত্রণালয়ে আমরা কাজ করে খেতে চাই, আমরা কাজ করে আমাদের এই পরিবারগুলোকে আমরা বাঁচাতে চাই। আমরা এদের কষ্টের এই চোখের পানি আর দেখতে চাই না। আমরা চাই এদের এই দেশের নাগরিক, তারা এদের নাগরিকত্ব নিয়ে তারা এই দেশের স্বাধীনভাবে এরা চলাচল। আমরা কোনো রাজনৈতিক বিভাজনে আমাদেরকে বলির পাঠা হিসাবে না করা হোক। আমরা রাজনীতি হিসাবে বিএনপিকে আমরা শ্রদ্ধা মানে আন্তরিকতার সাথে স্মরণ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে খাল খননের যে উদ্যোগ দিয়েছে, আজকে আমরা বিভিন্ন জায়গায় কাজে কর্মে যখন যাই সেখানেও কিছু দোষরা কিন্তু সেই ধরনের বাধা সৃষ্টি করতেছে। তার ভিতরে কিন্তু কোনো আমরা প্রতিবাদ করেও কোনো রেজাল্ট পাচ্ছি না। আজকে আমরা এই পরিবারগুলোকে সরকারকে বলবো, আপনি আমাদের এই পরিবারগুলোকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করুন, এবং আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেন আমরা যেন একটা স্বীকৃতি পাই, আমরা যেমন একটা বিচার পাই, আমরা যেন একটা কর্মসংস্থানের সুযোগ করে দিলে আমরা একটা যেন কর্মসংস্থানের ব্যবস্থা হলে আমরা যেন কর্মসংস্থান করে খেতে পারি। এই ধরনের কাজগুলো করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এখন প্রতিটা মন্ত্রী শুধু আপনার দিকেই আপনাকেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছে। তাই আপনাকে আমরা আজকে দেশবাসীকে আমরা আজকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের শেষ ভরসা। আপনার ছাড়া আমাদের এই সমস্যাগুলো, এই গুমের যেগুলো, এই যে আয়নাগর সবাই স্বপ্ন ছিল দেখছে, কিন্তু আয়নাগরগুলো আমরা চেয়েছিলাম যে উন্মুক্ত করার জন্য, আমরা দেখতে চেয়েছিলাম যে কি 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 অবস্থা সেইগুলো, আমরা কি অবস্থায় ছিলাম, কিন্তু সেগুলো এখনও উন্মোচন করা হয় নাই। পরিবার নিয়ে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছে। আমাদের যতদিন পর্যন্ত বেঁচে থাকবো হয়তো আমাদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, কারণ কোনো নেতৃত্ব কর্তৃত্ব দিতে গেলে আলোচনা সমালোচনা থাকবে, জীবনযুদ্ধ থাকবে। তো আমরা সব কিছুরকে আমরা ন্যায় নীতি আদর্শের সাথে মোকাবেলা করতে পারবো, এবং আমরা চাই যে এই পরিবারগুলো অন্তপক্ষে আমরা যাদের মতো বেঁচে আছি, আমরা যেহেতু ভিকটিম, আমরা যারা ফেরত এসেছি, আমাদের একটাই প্রতিজ্ঞা, যদি আমরা বেঁচে থাকি আমাদের এই পরিবারগুলো কারোর চোখে আমরা আর পানি দেখতে চাই না। এই পরিবারগুলো আর কখনো কষ্ট করবে না, এই পরিবারগুলো কখনো না খেয়ে পড়বে না, এই পরিবারগুলো চিকিৎসার জন্য চিকিৎসার অভাবে মারা যাবে সেই হবে না, এই পরিবারগুলো শিক্ষার অভাবে মূর্খ থাকবে সেই সুযোগ আমরা দেবো না। প্রয়োজনে আমাদের যতদিন পর্যন্ত আমরা বেঁচে, হয়তো আমরা জানি আমাদের অনেক শত্রু হয়েছে, বর্তমানে আমাদের অনেক আগে যা ছিল এখন অনেক শত্রু হয়েছে, তো আমরা জানি আমাদেরকে যে কোনো টাইমে হয়তো বিভিন্ন দিক থেকে আমাদেরকে এখনও প্রাণনাশের হুমকি আসতেছে, কাপড় পাঠাইছে। এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখনও সেই পরিস্থিতি ছিল। এখন আমরা চাই আমরা আমাদের এই জায়গাটাতে আমরা একটা যে আইনের জায়গাগুলো সংশোধন করে ট্রাইব্যুনালের মাধ্যমে এই দেশটা অপরাধীদেরকে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এদের বিচার চাই, এবং এদের অবশ্যই একটা বিচার হওয়া উচিত। এইটাই আমরা আশা করি। আর আজকে আমাদের মানে চাচ্ছি যে আমাদের এই যে বাচ্চাদের কিছু আমাদের নিজের পক্ষ থেকে তাদেরকে কিছু এদিকে আসো তোমরা, তারা এদিকে আসো তোমরা, তারা তার বাবা নাই। তোমরা যখন বাবা মারা গেছে তোমার বাবার বয়স কত ছিল? তোমার 4 বছর ছিল, তোমার 2 বছর ছিল। আপনারা দেখেন এই বাচ্চাটার বয়স ছিল 2 বছর আর এর বয়স ছিল 4 বছর। তার আজকে বাবা নাই, তাহলে তার পরিবার পাশে কে দাঁড়াবে? আমরা এদেরকে আমরা চাচ্ছি যে এই পরিবারগুলো বেঁচে থাকুক। আমার যতটুকু সম্ভব এই পরিবারগুলোকে আর্থিক, আমার ব্যক্তিগত থেকে আমি চাচ্ছি যে কিছু হলেও অন্তপক্ষে তারা দাঁড়াতে পারে। সবাই দোয়া করবেন। আরেকটা এই যে আরেকটা পরিবারে আপনারা দেখেন, তোমাদের বাবার নাম কি? তোমার বয়স কত ছিল তোমার বাবা যখন গুম হয়? 7 মাস। আর তোমার আম্মুর পেটে ছিল। এই যে 2টা ভাই, তার বাবাকে গুম করা হয়েছে, এই যে তার বাবার ছবি। কিন্তু অনেক আছে যারা আপনারা জানেন, পাশে আওয়ামী লীগ সরকারের এমনই যারা অনেক পরিবার গুম হয়েছে, পরিবারে যাই জিজ্ঞেস করছে যে তোমার বাবা কোথায়, বলছে যে আমার বাবা বেড়াইতে গেছে, ভয়ে বলে নাই। কারণ যদি বলছে যে তুই যদি বলিস তোর আরেকটা সন্তান আছে তাকে নিয়ে মেরে ফেলবো, এই জন্য বলে নাই। আজকে আমরা তাদেরকে এতিম বলবো নাকি তাদের বাবা আছে? তারা কি তাদের বাবার কবর জিয়ারত করবে নাকি তার বাবার জন্য দোয়া করবে? তারা কি তার সার্টিফিকেট লিখবে যে বাবা আমার বাবা মৃত? আজকে আমরা দেশবাসীর কাছে জানতে চাই তারা তাদের বাবার জন্য কি লিখবে। আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন,
যখন সে লিখবে যে বাবা পিতা পিতা কি লিখবে, মৃত নাকি জীবিত, এই কষ্টটা কে বলবে? আজকে মানুষ কি ভুলে গেল সব? আজকে কি আস্তে আস্তে সব কি এই আয়নাঘর গুমের কথা আজ সবাই কি ভুলে যাবে?